সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আপনাদের শোনাব লক্ষণ কুমার বিশ্বাসের লেখা একটি রোমহর্ষক গল্প। গল্পের নাম চক্রবর্তী বাড়ির মেজ বউ। পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। ঘরের দরজায় টোকা পড়ল টক টক টক। ভূকৈলাস বাবুর বাড়ি। তিনি বুড়ো হয়েছেন। তারও এক মা, বুড়ি মানে থুতথুরি। কেউ শুয়ে দিলে বিছানায় শুয়ে থাকেন, আবার কেউ যখন উঠিয়ে বসিয়ে দেন বসেই থাকেন বিছানায়। আবার এমনও যে হয়নি তা নয়, মানে কেউ যদি বলে, ও ঠাকুমা শুয়ে শুয়ে থাকো, নয় বসে থাকো, এমন করলে কি শরীর থাকবে? একটু হেঁটে চলে বেড়াতে পারো না? ঠিক ঠিক, আমিও তো তাই বলি, কিন্তু বলবোটা কাকে? বুড়ো ছেলে বললে কথা শোনে তো নাই, উল্টো 5টা উপদেশ দেয়। বলে ছেলের পক্ষে নাতি শম্ভু, তা সেই নাতিরও তো নেই নেই করে 70-এর মুখে ছাই দিয়ে 20-22 বছর বয়স হলো। সে তো ঠাকুরমার একটা কথারও দাম দেয় না। একদিন তো বলেই বসলো, বাবা তোমাকে কি কথা শুনিয়ে দেয় ঠাকুরমা? কি কথা? তাহলে বলি শোনো। মুখে কিসের গুরু নিলেন যেন, দোক্তা হতে পারে অন্য কিছু, নিয়ে মুখটা নেড়ে চেড়ে বললেন, তা ছেলে আমায় বললে কি? মা, তুমি এখন বুড়ো হয়েছ, নড়ে চড়ে বিছানায় শোয়া বসা করতেই পারো না। তুমি এই বয়সে হাঁটাচলা করবে, সেটা আবার কি কথা? নাতি শম্ভুটা ঠাকুরমার কথা শেষ হতে না হতেই বলে, তা বাবা ঠিকই বলেছেন ঠাকুমা। তাছাড়া তুমি তো একটা বুড়ো নও শুধু, তুমি এখন থুতথুরি। হ্যাঁ, গেই গেই করে উঠলেন ঠাকুরমা। পারলে মেরেই বসেন জোয়ান নাতিটাকে। বললেন, থুতথুরি আবার কি? আমার এমন কি বয়স হয়েছে যে আমাকে থুতথুরি থুতথুরি বলিস? বলছি কি আমি? দেশের কবিরাই তো বলছেন 50 হলে বুড়ো বুড়ি হয়, 80-90-এ থুতথুরি হয়। আবারও ঠাকুরমা খ্যাঁক খ্যাঁক করে উঠলেন। হ্যাঁ, তা না হয় হলো, তোদের আবার দেশ, সেই দেশের আবার কবি। তা আমার কি 90 হয়েছে? বাবার কাছে শুনে শুনে আমার তো মুখস্থ, এই আষাঢ়ের 22 তারিখ পেরোলেই 1 বছর কম 90-এ পড়ব। ভাগ্যের এমনই বিড়ম্বনা, শম্ভুর ঠাকুরমার আষাঢ়ের সেই 22 তারিখটা আর পেরোল না। জ্যৈষ্ঠ মাসটা গুটগুট করে ঝড় বৃষ্টির মধ্য দিয়ে যদি বা পার হলো, আষাঢ়ের 22 তারিখটা আর পৌঁছালো না ঠাকুরমা। কিন্তু দিব্যি তো ছিলেন মানুষটা। বর্ষাটা জাঁকিয়ে আসতেই কি যে হলো ঠাকুরমার। সেদিন সোমবার, সকাল থেকেই সারা আকাশ মেঘ মেঘ। একটু একটু করে একটা বিরাট বিশাল মাপের কালো চাদরে যেন ঢেকে ফেলল নন্দীপুর গাটা। আর শুরু হলো গুড়ুম গুড়ুম শব্দ, ফোঁটা ফোঁটা বৃষ্টির সঙ্গে সেই শব্দ। আধ ঘন্টাও গেল না, নন্দীপুর গ্রামটা জুড়ে কালো অন্ধকার বজ্র বিদ্যুতের গুরুম গুরুম আওয়াজ আর গম গম শব্দ করে বড় বড় বৃষ্টির ধারা। ঠাকুরমার ঘরটা ছিল দোতলার উত্তর দিকে। তা আজ প্রায় কম করেও 12-14 বছরের এই ঘরটার স্থায়ী বাসিন্দা ভূকৈলাস চক্রবর্তীর মা
শম্ভুর ঠাকুরমা আর নিবারণ চক্রবর্তী মশাইয়ের রূপসী স্ত্রী। এক ঢাল কালো কোকড়ানো মানে ঢেউ খেলানো, কোমর ছোঁয়া চুল বিলেতি মেম সাহেবের মতো, টকটক করা দুধে আলতা গায়ের রং, আর কাজল সুরমা আঁকা পটল চেরা চোখ দুটি। এমন যে রূপসী সুন্দরী চক্রবর্তী বাড়ির মেজ বউ, সেই মানুষটির যখন বাড়ির দুর্গা মণ্ডপে মহাষ্টমী পুজোর সন্ধ্যায় একটা লাল চওড়া পাড় গরদের শাড়ি পরনে, সিঁথিতে সিঁদুর, কপালে লাল গোল সিঁদুর টিপ আর সোহাগেরি আলতা পায়ে এসে দাঁড়াতেন দেবী মূর্তির সামনে, নন্দীপুর গা শুধু নয়, আশেপাশের 5টা গঞ্জ থেকেও যারা এসে জমায়েত হতেন চক্রবর্তীর বাড়ির সেই দুর্গা মণ্ডপের সামনে, মিথ্যে বলবো না, তারা যেন দেবী দুর্গাকে দেখতেন, নাকি অপলোক চোখে চেয়ে থাকতেন মনোরমা চক্রবর্তীর দিকে বলা যাবে না। কিন্তু সে তো আজ গল্প কথা। সেসব রাত শরতের চাঁদের উজ্জ্বল আলোয় ভরা ছিল। দিনের পর দিন, রাতের পর রাত সময় একটু একটু করে আজ সেই মনোরমা চক্রবর্তীকেই এমন একটা দিন রাতের মাঝখানে এনে বসিয়েছে, সেখানে বড় মাপের দোতলা বাড়িটির সেদিনের সৌন্দর্য নেই। তার খিলানে খিলানে ফাটল ধরেছে, ফাটল ফুকরে কোনো সাপ টাপ এসে বাসা বেঁধেছে কিনা জানা নেই, আর নানান জাতের পোকা মাকড় যে যখন তখন একতলার ঘরগুলোতে চলাফেরা করে, আর ধুলো ময়লার হাত পাগুলো কেমন যেন আর শরীরের আগে সেই সৌন্দর্য ধরে রাখতে পারে না। চক্রবর্তী বাড়ির মেজ বউ মনোরমারই তার জ্বলন্ত প্রমাণ। মনোরমার মনটা তবু বুঝি এই বাড়ির নিচতলা উপরতলায় চলাফেরা করে। এখনো এই 90 ছই বয়সেই দোতলায় খোলা বারান্দায় বড় বড় থামগুলো ঘিরে খিলানে যতই ফাটল ধরুক, সাপ পোকামাকড় যতই আস্তানা বাঁধুক, বাড়ির পুকুর ঘাটের ঘাটটায় ঢোল কলমি আর শ্যাওলা এসে যতই ভরিয়ে তুলুক, মেজ বউয়ের মনটা এই ভাঙাচোরা জীর্ণ শীর্ণ বাড়িটাকে ছেড়ে যেতে চায় না। এত মায়া, এত ভালোবাসা। তাই বুঝি এক বুক কান্না এসে মনোরমাকে বিষণ্ণ বিমূঢ় করে তুলেছিল দিনের পর দিন। এমনি করেই তারপর সেই জ্যৈষ্ঠ এলো। জ্যৈষ্ঠ পেরিয়ে আষাঢ়ের বাদল মেঘ, যখন তখন মেঘের গুরু মেঘের গর্জন, কান ফাটানো শব্দের ফাঁকে ফাঁকে বিদ্যুতের ঝলকানি, এবং দোতলার উত্তর দিকের ঘরটায় শম্ভুর ভাষায় থুত্থুরি বুড়িটার শুয়ে বসে থাকা অনেকটাই নিঃসঙ্গ, অনেকটাই ওপারের একটি ডাকের জন্য অপেক্ষা। শেষ পর্যন্ত না, আষাঢ়ের সেই 22 তারিখটা আর পেরোলো না। দারুণ এক ঝড় বৃষ্টি বিধ্বস্ত নদীগ্রামের চক্রবর্তী বাড়ির 22 আষাঢ়ের রাত 12টায় মনোরমা চক্রবর্তী মারা গেলেন। মুষলধারায় সে দুর্যোগের রাতটাই অমন এক রাজধানীর মতো রূপবতী মেজ বউয়ের কেন মৃত্যু হলো? অমন একটা কৃষ্ণপক্ষের অমাবস্যার রাতে মনোরমার মৃত্যু হওয়ার কথা কি ছিল না? তবু কেন এমন একটি কালো রাতই তার জন্য বরাদ্দ হলো? এর উত্তর মনোরমার মৃত্যুর পর 13 রাত্রিরও পার হয়নি, ছেলে ভূ কৈলাসের কাছে পাওয়া গেল। ঘরের দরজা টোকা পড়ল, টক টক টক। মায়ের মৃত্যুর পরই সম্ভবত শোক দুঃখ কাতর ভূ কৈলাস নিজের ঘরে শুয়েছিল। ঘুম আসছে না। শম্ভু ওর মায়ের সঙ্গে অন্য ঘরে একা একা
ভূকৈলাসের অমন একটা তন্দ্রাচ্ছন্ন অগোছালো অবস্থায় কদিন আগে চলে যাওয়া মায়ের কথা ফিরে ফিরে মনে হচ্ছিল। ঘরের দরজায় টক 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 শব্দে ঘুমটা পুরোপুরি ভেঙে গেল। এদিকে ওদিকে চেয়ে বালিশ থেকে মাথা তুলল, উঠে বসল। হারিকেনটা কম করে জ্বালালো ছিল। বাড়িয়ে দেবার জন্য হারিকেনের হাত দিতেই দেওয়াল ঘড়িটা দেখবেই কটা বাজে, আবারও টক টক টক। তবে এবার আর শুধু আওয়াজ নয়, কে যেন কথা বলল, খোকা, আলোটা বাড়াতে হবে না। খোকা, কটা বাজে ঘড়ি দেখতে হবে না কেন? খোকা, আমি কটার সময় এই বাড়িটা ছেড়ে চিরদিনের মতো চলে গিয়েছিলাম জানিস না? খোকা, তুই তো জানিস সেই রাত কৃষ্ণপক্ষের, সেই রাতের দেয়াল ঘড়িতে রাত 12টার সময় সংকেত। খোকা, দরজাটা খোল, আমার ঘরে, আমার বিছানায় আমার একবারটির জন্য শুয়ে বসতে দে। দিবি না খোকা? অসম্ভব কি সম্ভব নয়? ভূকৈলাসের অনেক কান্নার মধ্যেও অনেক সাহস। আস্তে আস্তে ধীরেই দরজাটা খুলে দিল। কিন্তু না, কোনো মানুষকে দেখতে পেল না তেমন করে। শুধু যা দেখতে পেল বৃষ্টি ঝরা বিদ্যুৎ ঝলকানোর হঠাৎ আলোতে অনেকটাই অস্পষ্ট, তবু বোঝা গেল না। নাকি বুঝতে চেষ্টা করল মনোরমা বুড়ির ছেলেটা একটি নারী মূর্তি পিছনে ফিরে চলে যাচ্ছে চক্রবর্তীর বাড়িটা ছেড়ে। দূরে, অনেক দূরে, যার পরনে লাল পাড় গরদের শাড়ি। নিশ্চয়ই ভালো করে আলোর উজ্জ্বলতায় দেখলে আরও দেখা যেত। দেবী দুর্গার মতো যার রূপ, সিথিতে সিঁদুর, কপালে লাল গোল টিপ দুটি, সে তো শুভ্র পায়ে রক্তরাঙা সোহাগিনী আলতার প্রলেপ। বিস্ময় বিহ্বলতা এবং কেমন যেন আচ্ছন্ন ভাব। ভূকৈলাস আস্তে ধীরে দরজার পাল্লা দুটো বন্ধ করে দিলেন, ছিটকিনি তুলে দিলেন। এতদিন নিজের বাড়ি, নিজের ঘর, সাবেকিয়ানা, মনে দিয়ানা, খ্যাতি, যশ, আধিপত্য সব মিলিয়ে যে মর্যাদা প্রতিপত্তি। একটি দিনের জন্য নন্দীগ্রামের চক্রবর্তী বাড়িতে কোনো হুজ্জত হামলা হয়নি। সদর দরজা হাট খোলা থাকলেও সদর দরজা দিয়ে অন্দর মহলে কারো প্রবেশ অধিকার নেই। আসেও না কেউ একটি দিনের জন্য। চিরদিনের পুরনো অভ্যাস ঘরের ছিটকিনিটাই তুলে দেওয়া শুধু। আজ কি হলো, ছিটকিনিটার সাথে সাথে খিলটাও লাগিয়ে দিলেন ভূকৈলাস। এক গ্লাস জল খেলেন, হারিকেনের আলোটা বাড়িয়ে দিলেন। কিন্তু ভয় ভাবনা মনে এলো। দেয়াল ঘড়িতে 12:50। বিছানায় এসে বসলেন, বালিশে মাথা রাখলেন। এবার ঘুমটা আসবে হয়তো। চোখ বুঝলেন, ঘুমটা আসে যদি। মিনিট 2-3 গেল না, টক টক টক। এবার ভীষণভাবে চমকে গেলেন ভূকৈলাস। মা, নিজের মা, যাকে একদিন না দেখলে এমনও একটা সময় ছিল মনটা কেমন করত। সেই মা যদি আবার আসেন, সেই জন্যেই কি ছিটকানির সাথে সাথে খিলটাও লাগিয়েছেন ভূকৈলাস? টক টক টক। বিছানায় উঠে বসলেন ভূকৈলাস, কিন্তু দরজা খুললেন না। কি করবেন জানেন না। এমন সময় মা কথা বললেন। হ্যাঁ, এতটুকু ভুল নেই, সে মায়ের কণ্ঠস্বর। এবারও খোকা সম্বোধন। খোকা,
আমাকে কি তোর মনে ভয় করছে? আমি কি তোর কোনো ক্ষতি করতে পারি? খোকা, আমি যে এই বাড়িটা ছেড়ে থাকতে পারছি নে খোকা। খোকা, তুই তো জানিস আমি সেই 16 বছর বয়সে চক্রবর্তী বাড়ির মেজকর্তার বউ হয়ে ঢুকেছিলাম এই বাড়িতেই। তারপর একটি করে বছর গিয়েছে, এই প্রতি বছর দুর্গা মণ্ডপে মা এসেছেন অন্য বউদের সাথে। আমিও যে মাকে বরণ করেছি দীর্ঘ 74টি বছর ধরে। তুই বল খোকা, সেই আমি কি পারি এ বাড়ি ছেড়ে চলে যেতে চিরকালের জন্যে? খোকা, তুই কথা বলছিস না কেন? খোকা, তুই দরজা খুলছিস না কেন? আমার কথা কি তোর ভয় করছে খোকা? আমি তো তোর মা খোকা। বেশ, আমি যাচ্ছি। আমি আর কোনোদিন আসবো না খোকা। কোনো দিনও তোদের বাড়ির দরজায় টোকা দেব না আমি। খোকা, আমার খোকন সোনা, গেলাম আমি, গেলাম তোদের বাড়ি ছেড়ে চিরদিনের জন্য। মা। চিৎকার করে এবার বিছানা থেকে লাফিয়ে নেমে পড়লেন কৈলাস বাবু। দ্রুত পায়ে দরজায় ছিটকেনে খুললেন, খিল খুললেন। দরজার পাল্লা দুটো দুহাতে খুলেই ডেকে উঠলেন ভূ কৈলাস। এ কি, মা নেই? মা কোথায়? মা কি তাহলে? আরও অবাক বিস্ময়ে হতবিহ্বল ভূ কৈলাস দেখলেন ঘরের দরজায় বাইরের দালানে পড়ে আছে একখানা লাল চওড়া পার গরদের শাড়ি। এই শাড়িটা পরেই চক্রবর্তী বাড়ির মেজ বউ মনোরমা চক্রবর্তী বছরের পর বছর দুর্গা মণ্ডপে দেবী দুর্গার সামনে এসে দাঁড়াতেন। গল্পটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকুন।